শুধু দর্শক, নিউ ভিউয়ে আপনাদের স্বাগত। আমরা যথারীতি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলছি আজকেও, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। ডিপ্লোম্যাসিতে বলেন, অর্থনীতিতে বলেন, যুদ্ধক্ষেত্রে বলেন, এবং একটা যে সিরিয়াস আকার ধারণ করতে যাচ্ছে আহ, সে ব্যাপারেও। তো আহ, আমি যেটা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে বা আহ, তথ্যের ভিত্তিতে যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, উনি 48 ঘন্টা একটা সময় বেঁধে দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। তো ইরান সেটা আহ, খুব একটা উম, পাত্তা দেয়নি। পরবর্তীতে উনি দেখলাম আরো 5 দিন বাড়ালেন এই উনি কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট বা ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো ওইখানে উনি অ্যাটাক করবেন না, সেটা বললেন। এবং তারপরে দেখা গেল যে আরো 10 দিন উনি বাড়িয়েছেন সময়সীমা হরমুজ প্রণালী মুক্ত করার জন্য। এবং এট দ্য সেম টাইম দেখা গেল যে আহ, সেটা উনি ডেডলাইন দিয়েছেন এপ্রিল 6 তারিখ পর্যন্ত। কিন্তু এর ভেতরে উনি চাচ্ছিলেন বিভিন্নভাবে, এর আগে আমরা দেখেছি রাশিয়ার পুতিনের সাথে কথা বলেছেন, এবং উনি চাচ্ছিলেন যে ইরানের সাথে একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন করতে। কারণ ডোনাল্ড ট্রাম্প এতদিনে বুঝে গেছেন যে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে, এখানে আর ঢোকার রাস্তা নাই, বা এখানে ঢুকলেও দ্যাট উইল বি সিরিয়াস ট্রাবল, এবং এখান থেকে বেরোনোর রাস্তা নাই। তো আলটিমেটলি যুদ্ধ দিয়ে বা বল প্রয়োগে আমেরিকা কিছু করতে পারবে না। তো আমেরিকা এখন ডিপ্লোমেসিতে গেছে, কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে, এবং যার একটা ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম পাকিস্তান এখানে এগিয়ে এসেছে। ইরান পাকিস্তানকে, আমেরিকা পাকিস্তান এন্ড টার্কি দুটো দেশকেই এখানে এঙ্গেজ করেছে, কারণ ইরানের বর্ডার কান্ট্রি হচ্ছে টার্কি এন্ড পাকিস্তান। আফগানিস্তানও আছে, বাট মেইনলি টার্কি এন্ড পাকিস্তান। এবং পাকিস্তানের সাথে কথা হয়েছে, এবং আমি যতটুকু বিভিন্ন তথ্যে খবর পেয়েছি, এগুলো সংবাদ মাধ্যমে ওইভাবে আসেনি, যে প্রবাবলি আসিফ মুনিরের সাথে ইরানের যে এখন যে আয়াতুল্লাহ আছেন, মুস্তফা খামেনি, তিনি কোনোভাবে একটা মেসেজ কনভে হয়েছে যে ওদের ভেতরে, যে উনি কথা বলতে বলতে পারেন বা বলবেন পাকিস্তানের সাথে। অ্যাট দ্য সেম টাইম যারা দুথিয়ালি করার জন্য ওমানে গেছিল প্রথমে এই যুদ্ধ শুরু হওয়ার আগে, বা ইন বিটুইন, মানে যুদ্ধ শুরু হওয়ার মাঝে, যখন নেগোসিয়েশন চলছিল এবং নেগোসিয়েশন যখন ফাইনাল পর্যায়ে, এবং সবাই যখন বললো যে একটা ভালো নেগোসিয়েশন হয়েছে, এবং খোমেনি ওয়াজ টেলিং দ্যাট যে আমরা সবচেয়ে একটা ভালো নেগোসিয়েশন করছি আমেরিকার সাথে, ঠিক তখনই খোমেনিকে মেরে ফেলা হলো। দি পয়েন্ট ইজ, এখন কোয়েশ্চেন উঠছে যে যতবারই নেগোসিয়েশন হচ্ছে, যতবারই কথাবার্তা হচ্ছে, ততবারই এরকম করে বিট্রে করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ ইন্টারন্যাশনাল নর্মস ভায়োলেশন। নর্মস বলছি এই কারণে যে এটা তো মানে মুনাফেকি, বা যেটাকে বলা হয় বিট্রে করা। মানে আমি বলছি তোমার সাথে নেগোসিয়েশন করব, সবকিছু ঠিক হয়ে গেছে, এদিক দিয়ে আমি যুদ্ধ, মানে বোম মেরে যার সাথে নেগোসিয়েশন করছি তাকেই মেরে ফেললাম। এই সিমিলার জিনিস হয়েছিল, আমরা জানি যে কাতারে হামাসের সাথে যখন নেগোসিয়েশন করার কথা গাজা সিজ ফায়ারের সময়, তখন হামাসের উপরে অ্যাটাক করলো কাতারেও ইসরায়েলিরা। তো ইউ নো দ্যাট ঘটনা হচ্ছে এটা একটা ডিসিভ, মানে যে হ্যাঁ আচ্ছা আমরা আছি তোমাদের সাথে করছি, কিন্তু করছে। সো এই সমস্ত নেগোসিয়েশনে এখন আর ইরান বিশ্বাস করে না। তো উম, একটা, তারপরেও তারা বলেছে আচ্ছা ঠিক আছে, লেটস সি। কিন্তু ওইখানে ওই যে যে নেগোসিয়েশন প্রথমে ওমানে হয়েছিল যুদ্ধের আগে, সেখানে যে জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাতা, এবং উইটকফ, তার যে রিয়েল এস্টেটের যেই তার পার্টনার, সে, তারা ওইখানে নেগোসিয়েশনে ছিল, এবং তারা যথারীতি নেগোসিয়েশন থেকে বেরিয়ে এসে বলেছে যে না না না, ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে, ওরা বলে দিয়েছে যে যে কোনো সময় ওরা নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলবে, মানে 11টা বোম নাকি তৈরি করে ফেলবে, এইরকম ক্ষমতা ইরানের আছে এবং করে ফেলবে, এবং এটা তারা জানিয়েছে।
সো এর উপর বেস করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়ালেন। এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে, এবং এর এর ভিতরে আরো অনেক ব্যাপার আছে। যে অনেকে বলছেন যে নেতানিয়াহু অ্যাকচুয়ালি বলেছে, অনেকে আবার বলছেন যে বিভিন্নভাবে আরো অন্যান্য, যেমন লিন্ডসে গ্রাহাম, আমেরিকান সেনেটর, সে বলছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার মানে বলছে, মানে যুদ্ধে যাওয়ার যাওয়ার কথা বলছে। এমনকি রিসেন্টলি দেখা গেল যে সৌদি আরবের একটা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প প্রবাবলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এবং ওইখানে উনি বলেছেন সৌদি আরবকে যে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করতে, দিস ইজ দ্য টাইম। আব্রাহাম অ্যাকর্ড মানে ইসরায়েল, মানে মোট কথা যে ইব্রাহিম আলাইসাল্লামের আহ, যারা অনুসারী, যেমন মুসলিমরাও ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারী, ইহুদিরাও অনুসারী। ইহুদি, ইভেন ইভেন এই জায়নিজ যারা নাকি গড বিশ্বাস করে না, যারা আফটার লাইফ বিশ্বাস করে না, যারা কিছুই বিশ্বাস করে না, এরা হচ্ছে জায়নিজ, মানে ইসরায়েল যারা প্রতিষ্ঠা করেছে, এদের সাথে ইহুদিদের মিলিয়ে ফেলা ঠিক হবে না। জুস বা ইহুদিরা অনেকটা ডিফারেন্ট দেন দি জায়নিস। এই জায়নিসদের জন্য হলোকস্ট হয়েছে, এবং তারা চেয়েছিল হলোকস্টটা হোক জার্মানিতে, যাতে তারা একটা সেফ এক্সিট পেতে পারে, একটা নেশন স্টেট তৈরি করতে পারে। এবং তারপরে তারা এই নেশন স্টেট তৈরি করে গ্র্যাজুয়ালি তারা গ্রেটার ইসরায়েল। আপনারা যখন ইসরায়েলের ফ্ল্যাগটা দেখবেন, সেখানে দেখবেন যে দুইটা আহ, এরকম কার্ভ, নীল ব্লু দুইটা লাইন উপরে নিচে, এবং মাঝখানে হচ্ছে সিল অফ ডেভিড বা স্টার, যে স্টার কনস্টেলেশন। তো ওরা এই এই ইউফ্রেটিস এবং নাইল এর ভিতরে যত অঞ্চল আছে, পুরা মিডল ইস্ট এন্ড আদার্স, এবং এখন দেখা যাচ্ছে যে লেবাননের সাউথ পর্যন্ত, এগুলো তারা তাদের করায়ত্ত করবে, এবং এগুলো গ্রেটার ইসরায়েল প্ল্যান। এবং এইভাবেই তারা চলছে। যেমন সিরিয়ার অর্ধেক দখল করেছে, এদিকে লেবানন সাউথে ইসরায়েলের নর্থে ফাইট হচ্ছে, তারা অকুপাইড করার চেষ্টা করছে। আপনারা জানেন 2006 সালে কিন্তু এই চেষ্টা করেছিল, সরি, ইসরায়েল, এবং সেখানে ব্যর্থ হয়েছিল। এবং হেজবুল্লাহ সেখানে রেজিস্ট্যান্স ফাইট করে, এখনো তাই চলছে। হেজবুল্লাহ রেজিস্ট্যান্স ফাইট করেছে, এবং তারা বলেছে মারাকাবা যে ট্যাঙ্ক সিস্টেম আছে সেটাকে ধ্বংস করেছে। এবং ইসরায়েলের যে চিফ চিফ অফ স্টাফ অফ ফোর্সেস, উনি বলেছেন যে দে আর থিনিং, তাদের সোলজার কমে যাচ্ছে, এবং দে নিড 12,000 মোর সোলজার্স, এবং যেটা তাদের নাই। এবং তারা খুব তিন ফ্রন্টে, এখন আরেকটা ফ্রন্টেও তারা কাজ করছে, সেটা হচ্ছে গাজায়। গাজাতেও তারা অ্যাটাক করছে, এবং তারা ওয়েস্ট ব্যাংকে তো সেটেলমেন্ট করছেই, এবং এগুলো চলছে। এবং গাজাতে রিসেন্টলি দেখলাম যে একটা খ্রিস্টান ভিলেজ ছিল, সেখানেও তারা বোম মেরেছে, খ্রিস্টান ভিলেজে। তো এখন এই জায়নিজ খ্রিস্টান যারা আমেরিকায় আছে, তারা এইসব ব্যাপারে কিছু বলে না। যদিও তারা ইন্ডিয়াতে খ্রিস্টান অ্যাটাকের ফলে তারা একটা কমিশন, তাদের যে ফ্রিডম, রিলিজিয়াস ফ্রিডম কমিশন আছে বা প্যানেল আছে, তারা কিছু সুপারিশ করেছে আমেরিকান গভর্নমেন্টকে, যে এদের ব্যান করার জন্য, কি বলে, আরএসএস, এবং অ্যাট দ্য সেম টাইম এর ব্যাপারটা আলাদা, কিন্তু আরএসএস এর ব্যাপারটা হচ্ছে যে তারা রিলিজিয়াস ফ্রিডমকে নাকচ করে দিচ্ছে। রিসেন্টলি আমরা দেখেছি যে পাকিস্তানের নেতৃত্বে ইউএনএ একটা রেজলিউশন পাস হয়েছে, যেখানে বলা হয়েছে যে অ্যান্টি মুসলিম বা মুসলিমোফোবিয়া এটা চালানো যাবে না সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায়। এগুলো নিয়ে কথা বলা যাবে না। প্রফেট মোহাম্মদকে ইয়ে করা যাবে না, কি বলে, হিউমিলিয়েট করা যাবে না, বা কোরআন শরীফ নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। এই সমস্ত জিনিস ছিল, এগুলো নিয়ে অনেকে অবজেকশন দিয়েছিল, কিন্তু সেটা টেকেনি। পরবর্তীতে 44-120 এরকম একটা ভোটের ব্যবধানে এটা পাশ হয়, এবং যেখানে এমনকি আমেরিকা, রাশিয়া, চায়না এরা পক্ষে ভোট দিয়েছে, এবং ভারত যথারীতি বিপক্ষে ভোট দিয়েছে এই ক্ষেত্রে। এবং যার ফলে দেখা যাচ্ছে যে ভারত, এই যে এবং ইসরায়েল, এই দুইটা দেশ মুসলিম বিদ্বেষী যে ভাবনা বা যা করছে, এবং সেটা তারা হয়তো চালিয়েই যাবে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে এখন যেই ঘটনাটা বলছি, সেটা হলো যে ট্রাম্প বলছেন যে নেগোসিয়েশন, ইসরায়েল, সরি, ইরান নেগোসিয়েশনের ডিল দিয়েছে,
এবং তিনি বলেছেন আমি গিফট পেয়েছি। গিফট মানে হচ্ছে যে পাকিস্তানের যে 10টা পেট্রোল পেট্রোল বা ট্যাঙ্কার সেগুলো আমেরিকার কাছে যাচ্ছে। তো এখন ব্যাপার হলো যে এখানে আমরা একটা পজিটিভ জিনিস দেখতে পেলেও পরবর্তীতে দেখছি, যদিও ট্রাম্প 6 তারিখ পর্যন্ত কোনো কি বলে কোনো ওরকম সিরিয়াস ইন্ডাস্ট্রি বা ইয়েতে অ্যাটাক করবে না বলেছে, কিন্তু ইসরায়েল অটোমেটিক্যালি মানে ইমিডিয়েটলি তারা আহ, একটা কি বলে স্টিল ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে ইরানের। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বোম ফেলেছে এবং আরো অনেক সিভিলিয়ান জায়গায় তারা আঘাত হেনেছে। এবং যার ফলে ইরানও যেটা করেছে সেটা হচ্ছে যে সৌদি আরবে এবার তারা আমেরিকান বেস যেটা সেটাতে অ্যাটাক করেছে এবং অনেক আমেরিকান সোলজার হতাহত হয়েছে, এখনো রেগুলার নাম্বার জানা যাচ্ছে না। তো ইট ইজ এসকেলেটিং। এসকেলেটিং মানে এটা বাড়ছে, যুদ্ধের উত্তেজনা বাড়ছে। আবার এট দ্য সেম টাইম ইরান, রাশিয়া, চায়না, পাকিস্তান, এমনকি ভারতকেও প্যাসেজ দিচ্ছে, ফ্রি প্যাসেজ দিয়েছে এই হরমুজ থেকে যাওয়ার জন্য, এবং তারা টোল আদায় করছে। $1 মিলিয়ন মতো তারা টোল আদায় করছে, এমনকি $1 মিলিয়ন টোল তারা ইউএনএও নিচ্ছে, মানে সমপরিমাণ ডলারে নিচ্ছে না, ইউএনএ নিচ্ছে। এবং তারা অনেক আগেই বলেছিল যে ইউএনএ সেল করতে হবে। আহ তো এখন ওইখানে কারা যাবে না? যারা যাবে না তারা হচ্ছে গালফ কান্ট্রি গুলো এবং আমেরিকা, ইসরায়েল এবং তাদের যে ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে তারা যাবে না। ইন দ্য মিন টাইম দেখা গেছে যে একটা থাই ট্যাঙ্কার ওয়াজ ওয়াজ হিট, এবং সেখানে তাদেরকে রেস্কিউ করেছে ওমান, কারণ এটা ওমানি ওয়াটারে ছিল, বাট ইট ওয়াজ হিট। এবং পরে দেখলাম যে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার ইরানের সাথে নেগোশিয়েট করেছে এবং ইরানকে তারা উম, বলেছে যে ঠিক আছে আমরা এইভাবে এইভাবে যাব। তো ইরান এখন ওই থাইল্যান্ডকেও প্যাসেজ দিয়ে দিয়েছে। আর ভারতকে প্যাসেজ দেওয়ার পিছনে একটা কারণ আমার মনে হয়, ওরা বলেনি, ওরা শুধু বলেছে, একটা টুইটে দেখলাম যে আগার কি বলেছে যে আমরা বন্ধু রাষ্ট্রদের জন্য ছেড়ে দিচ্ছি জাহাজ, এবং এছাড়াও কিছু কিছু রাষ্ট্রের জন্য আমরা বিশেষ বিবেচনায় ছাড়ছি। আমার মনে হয় ভারতেরটা তাই হবে, ওরকম কিছু একটা হবে। তার কারণ আমার যেটা মনে হয় যে রিসেন্টলি ভারতে মোদির সাথে ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন, ওখানে শুনেছি ইলন মাস্কও ছিলেন। তো মোটিভটা ঠিক বোঝা যাচ্ছে না, কেন ইলন মাস্ক ইজ এ বিজনেসম্যান। হোয়াট বিজনেস ইজ গোয়িং টু ডু আই ডোন্ট নো। তো এই ইন দিস টাইম কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প মোদিকে কি বলতে পারেন, এটা নিয়ে ভারতীয় মিডিয়া আমি ফলো করেছি। ওদের একটা ধারণা হচ্ছে, যদিও এগুলো রিভিল না, ওদের ধারণা হচ্ছে যে ট্রাম্প মোদিকে বলেছেন যে মাইন সুপার যে সমস্ত জাহাজ আছে সেগুলো প্রেরণ করতে ইরানে। দ্যাট ইজ ওয়ান। এর আগে বেইজের কথা বলেছিল, এবং ট্রাম্প মানে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু অলমোস্ট 1 উইক আগেই ভারতের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু ভারত ওটাকে কোনো রেসপন্ড করেনি। ভারত ওয়াজ সাইলেন্ট। তো এখন এই জন্য ফোন করা, এবং প্রবাবলি ওরা কিছু রসদ নিবে, কারণ ওই যে ডিয়েগো গার্সিয়া যে মরিশাসের যে বেইজে আমেরিকান জাহাজ এবং উড়োজাহাজ আছে, সেখানে আহ তেল সংকট হবে, সেখানে আহ খাদ্য সংকট হবে, খাদ্য বিশেষ করে যারা ট্রুপস আছে তাদের জন্য। এবং এছাড়াও ওর ধারে কাছেই আহ, আহ, ইরানের সাউথে চলে গেছে, সরি ইরানের সাউথে মানে ইন্ডিয়ার সাউথেও, দ্যাট ইজ আব্রাহাম লিঙ্কন, তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা আছে। এবং সেখানে প্রায় 5,000 সোলজার আছে। তো এদের জন্য খাওয়া দাওয়া, তেল, মানে বিভিন্ন রকম যেটাকে বলে হচ্ছে ইন্ধন দরকার হয় বা জ্বালানি দরকার হয়, এগুলোর জন্য ভারতের সাথে হয়তো কথাবার্তা বলছে। এবং মিন টাইম আরো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন আমেরিকা বলছে যে তারা এখন 10,000 সোলজার পাঠাবে। এছাড়াও মিডল ইস্টে বিভিন্ন বেইজে 50,000 সোলজার আছে, এবং আরো 3,000 তারা প্যারাট্রুপার পাঠাবে। এর ভিতরে আরো 5,000 পাঠাবে হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, যারা মেরিন, এগুলো সব পাঠাবে। মানে এসকালেশন, গ্রাউন্ড এসকালেশন করবে। এবং খার্গ আইল্যান্ড এবং পাসার আইল্যান্ড, দুইটা আইল্যান্ড আছে পার্সিয়াতে, পারস্যতে। খার্গ আইল্যান্ডে হচ্ছে সমস্ত কি বলবো, ওইটা ওইটা ওখানে সমস্ত ওই যে তেল টার্মিনাল,
মানে টার্মিনাল, মানে ওইখান থেকে তেল জাহাজে যায় ইরানের। এবং আরেকটা হচ্ছে পার্সে আইল্যান্ড, ওইখানেও ওরা অ্যাটাক করবে বলেছে। ওই ওই দুইটা আইল্যান্ড দখল করবে বলেছে। এটা পার্সিয়ান হরমুজ স্ট্রেইটে এটা লম্বালম্বি করে আছে, মানে পুরো স্ট্রেট যেভাবে যাচ্ছে ওইভাবেই লম্বা করে, মানে এই আইল্যান্ড গুলা আছে, অলমোস্ট লাইক এ স্ট্রেইট বলা যায়। তো এগুলোতে আর্মস ফোর্স বা বুট অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে, যে আর্মি ওখানে নামবে, এটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা চলছে। সেটা হচ্ছে যে বুট অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে যে তোমাকে তো ওই হরমুজ প্রণালী দিয়েই যেতে হবে। আচ্ছা, এখন যদি প্যারাট্রুপার নামায়, প্যারাট্রুপার আকাশ থেকে নামবে, এবং এগুলো সবই একটা, মানে কি বলবো, যাদের আর্মি, আমি প্রায় 3জন আমেরিকান রিটায়ার্ড জেনারেলের কথা শুনলাম। তাদের অনুমানটা কি, তারা বলছে যে দিস থিং ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। কারণ ইরানের প্রচুর, যদিও আমেরিকা বলছে যে ইরানের সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাদের লঞ্চ প্যাড ধ্বংস হয়ে গেছে, তারা মিসাইল মারতে পারবে না। দিস আর অল নট কারেক্ট। ইরানের প্রচুর মিসাইল এখনো আছে, এবং প্যারাট্রুপার আকাশ থেকে নামলে সেগুলো তো সব সিটিং ডাক টাইপের হয়ে যাবে। মানে একটা ছোট জায়গায় তারা এতগুলো কনসেন্ট্রেট করছে, এবং এটাকে মারা তো অনেক সোজা। অনেক জায়গা বিস্তৃত হলে একটা কথা ছিল। এবং ইরানের যে স্ট্রেটটা, হরমুজের যে স্ট্রেটটা, সেটা খুবই চিকন, 20-20 কিলোমিটার এরকম একটা গ্যাপ। এবং এখান থেকে দুইটা জাহাজের বেশি যাওয়া যায় না। আপনারা যদি ছবিতে দেখে থাকেন দেখবেন যে মানে খুবই ছোট একটা জায়গা, দুইটা জাহাজের বেশি যাওয়া যায় না। তো একটা একটা করেই নর্মালি যায়। এবং এটা এতদিন ওপেন ছিল। ওপেন মানে এটা কারো নোম্যান্স ল্যান্ড বা নোম্যান্স ওয়াটার, কারো কোনো ইয়ে ছিল না, ইরান এটাকে ক্লেম করতো না এতদিন ধরে। অথচ দেখেন 1956-এ সুয়েজ ক্যানেল ওয়ার, সুয়েজ ক্যানেল ওয়ার যখন হলো, তখন ব্রিটিশরা সুয়েজ ক্যানেল যে ইয়েটা, চোক পয়েন্টটা, সেটা তারা চালাতো। তো যে মানে অ্যারাবিয়ান বিগ লিডার, অ্যারাবিয়ান গ্রেট লিডার যিনি নাসের, উনি প্রথম এটা অবজেকশন দেন, এবং উনি ওনার সাথে যুদ্ধে জড়ায়। ব্রিটিশরা কিভাবে যুদ্ধে জড়ায় একটু বলি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তারা তো হঠাৎ করে যুদ্ধ করতে পারবে না, ইউএন পারমিশন লাগবে, এগুলো তো নাই। তো তারা কি করলো, ইসরায়েলকে প্রণোদনা দিল যে তোমরা একটা অ্যাটাক করো। কারণ ইসরায়েল তো মনে করেন যে এটা হচ্ছে এক জাতীয় উচ্ছন্নে যাওয়া, বা মানে একটা টেরোরিস্ট স্টেট। সবাই বলছে এটা একটা টেরোরিস্ট, মানে স্টেটটাই টেরোরিস্ট। এটা কোনো মানে এরকম না যে ও টেরোরিজম করছে, সে টেরোরিজম করছে, নট। ইভেন ইসরায়েলি যারা, মানে ইহুদি যারা আছেন, আমি একজনের কথা বলছি, যে তার নাম হচ্ছে মাইকো প্যালেট। উনি হচ্ছেন ইসরায়েলের, উনি হচ্ছেন আমেরিকায় প্যালেস্টাইন ফ্রিডম ফাউন্ডেশনের ফাউন্ডার। উনি কিন্তু ইহুদি, এবং ওনার বাবা দাদা ইসরায়েল স্টেটটা গঠন করেছিলেন, এবং ওনার বাবা জেনারেল ছিলেন। তো উনি বলছেন যে এটা তো ইসরায়েল তো একটা অ্যাপার্থেড স্টেট। অ্যাপার্থেড স্টেট মানে যেটা আমরা জানি সাউথ আফ্রিকা, যে অ্যাপার্থেড মানে রেসিস্ট একটা কান্ট্রি। এবং দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট কেয়ার, দে জাস্ট ডোন্ট কেয়ার। এবং তাই দেখছি যে তারা অ্যাক্সেলারেটেড করছে তাদের যুদ্ধ। ট্রাম্প যতই নেগোসিয়েশনের কথা বলছে, ততই তারা উল্টাপাল্টা করছে। এবং কি হবে, বুট অন দ্য গ্রাউন্ড হলে ইরান অলরেডি বলে দিয়েছে যে তারা দুইটা জিনিস করবে। একটা হচ্ছে ইলেকট্রিসিটি সমস্ত বন্ধ করে দিবে, ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবে, এবং যেটা করবে যে ডিস্যালাইন যে প্ল্যান গুলো আছে, খুবই কম আছে সৌদি আরব এবং কয়েকটা দেশে আছে ডিস্যালাইন প্ল্যান, ওখান থেকে সবাই পানি পায়। এই ডিস্যালাইন প্ল্যানটা ধ্বংস করে দিবে। এবং ডিস্যালাইনেশন প্ল্যান যদি ধ্বংস করে দেয়, এটা তৈরি করতে অনেক বছরের ব্যাপার। প্ল্যান্ট, ইলেকট্রিক প্ল্যান্ট হয়তো কিছুদিনের ভিতরে তৈরি হবে, কিন্তু ডিস্যালাইনাইজেশন যে প্ল্যান্ট, এগুলো অনেক কমপ্লেক্স ঘটনা। আমরা জানি যে সমুদ্রের পানি, যেটা লবণাক্ত পানি, সেটাকে লবণ মুক্ত করে খাওয়ার পানি তৈরি করা, এটা হচ্ছে ডিস্যালাইনেশন প্ল্যান্ট। তো যেহেতু মিডল ইস্টে ওরকম নদী নাই, মিষ্টি পানি ওরকম নাই, এই জন্য সবই সমুদ্র টাইপ, সি টাইপ। সেজন্য তারা এই জিনিসটা, নতুন টেকনোলজি ইউজ করেছে। আগে তো মানুষ এটা করতেও পারতো না, বাট ইট ইজ এ গুড থিং। কিন্তু এগুলো ধ্বংস করে দিবে। এবং অলরেডি ইরান সিন্ড্রোম দেখাচ্ছে, তারা অলরেডি কিছু শিপ অ্যাটাক করেছে হরমুজ প্রণালীতে। যেমন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার ইরানের আহ, কি বলে প্রেসিডেন্টের সাথে কথা বলেছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, এবং এখন তারা এগ্রিমেন্ট করেছে যে এখান থেকে থাই জাহাজ যাবে।
তো দেখেন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। মানে প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব স্বার্থের কারণে ইরানের সাথে নেগোশিয়েট করছে। ইন দ্য মিন টাইম আমরা দেখছি যে G7 তাদের একটা মিটিং হয়েছে, যেখানে মোদি হয়তো প্রেজেন্ট ছিলেন বা মোদি গভর্নমেন্টের কেউ ছিল, আমি এটা খেয়াল করিনি, কিন্তু ওরা গেছে। এবং এই G7-এ দেখা গেছে যে তারা বলেছে, তারা মানে রীতিমতো স্ল্যাম করেছে ট্রাম্পকে এই যুদ্ধ করার জন্য, এবং তারা সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে। এবং ইউরোপিয়ান যে ইউনিয়ন বা নেটো, তারাও এই যুদ্ধে জড়াচ্ছে না। তারা বলেছে নো দিস ইজ, এবং জার্মানের প্রেসিডেন্ট তো মানে মানে কি বলবো, মানে আনকনভেনশনালি তিনি বলেছেন এটা ইলিগাল ওয়ার। ব্রিটেনের প্রাইম মিনিস্টারও তাই বলেছেন, ফ্রেঞ্চেরও তাই বলেছেন, সবাই বলেছেন যে আমরা আছি কিন্তু আমরা ডাইরেক্ট যুদ্ধে জড়াবো না। উই ক্যান থিঙ্ক বাট উই উইল নট ডু মাচ থিং। তো এখন ব্যাপার হলো যে আমরা মানে কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে ইরানে। ইরান ইজ অবভিয়াসলি আপার হ্যান্ড, তারা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না বা যাচ্ছে না, এবং ইসরায়েল সেটা যেতে দিবেও না। এবং ট্রাম্পের এখন মূল কারণ হচ্ছে সে কিভাবে বেরোবে, কারণ এত সোলজার ওখানে গেলে তারা যেইভাবে মানে মারা যাবে, দে উইল বি কিল লাইক, হোয়াট শুড আই সে, কিল লাইক ডাকস। মানে বসে আছে, দাম 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 শিকার করলা তুমি, এই ধরনের একটা ওয়েতে তারা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, এটা সবাই বলছে যে দিস ইজ নট ফিজিবল। এবং এছাড়াও স্ট্রেইটে ইরান যে মাইন সিস্টেম, মিসাইল সিস্টেম, এসব আন্ডার ওয়াটার করে রেখেছে, ওটা ইম্পসিবল টু ব্রেক। তো এটা একটা ইম্পসিবল টাস্ক, বা এটা আসলে একটা মানে থ্রেট ফ্রম ট্রাম্প, এবং যে একটা প্রেশার দিয়ে দিয়ে একটা নেগোসিয়েশনে আনা। তা আমার মনে হয় না যে এটা খুব একটা কাজে দিবে, কারণ ইরান কিছু ডিমান্ড দিয়েছে, যে ডিমান্ড গুলার ভিতরে একটা হচ্ছে যে তাদেরকে উম, এই হরমুজ প্রণালী তাদের আন্ডারে দিতে হবে, তারা কন্ট্রোল করবে। এবং এছাড়াও তারা আমেরিকান ট্রুপস যাতে না থাকে সৌদি আরব এবং পুরা ইয়েতে, মিডল ইস্টে। এবং এছাড়াও তারা বলেছে যে তাদের যে ক্ষতি হচ্ছে সেগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। তো এই ধরনের জিনিসগুলো আহ, ইরান ইম্পোজ করবে তাদের কন্ডিশনে। এবং তারা বলেছে যুদ্ধ আমরা ঠিক করব, আমেরিকা ঠিক করবে না, উই উইল ডিসাইড ইন দিস ওয়ার, যে যুদ্ধ কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে। আমেরিকার যে 15 পয়েন্ট, এটাকে ইরান মোটেই কোনো মূল্য দিচ্ছে না, যদিও এই 15 পয়েন্টস আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানে পৌঁছেছে। পাকিস্তান ইজ ট্রাইং টু ডু সামথিং ইন দিস ওয়ার, সবাই চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু একমাত্র ইসরায়েল তারা চাচ্ছে না। এদিকে লেবানন তাদের অনেক ক্ষতি সাধন করেছে ইসরায়েলের নর্থে। এবং ইন দ্য মিন টাইম হুতি যারা ইয়েমেনে, তারা এখন যুদ্ধে জয়েন করার জন্য রেডি হয়ে বসে আছে। দে হ্যাভ গিভেন দ্য অ্যানাউন্সমেন্ট আফটার লং টাইম, আফটার 1 মান্থ তারা চুপচাপ ছিল। এবং তারা কি করবে, রেড সিতে যে চোকিং পয়েন্ট আছে সেটাকে তারা বন্ধ করে দিবে। যার ফলে হবে কি, যদি ওখান থেকে যুদ্ধ জাহাজ আসে তখন তারা বন্ধ করে দিবে। যার ফলে কোনো দিক থেকেই ইকোনমি চলতে পারবে না। এবং প্রত্যেকটা পয়েন্ট যদি শিপিং যে পয়েন্ট গুলো বন্ধ হয়ে যায়, তাহলে জাহাজ মুভমেন্ট এবং বিভিন্ন মালামাল কার্গো মুভমেন্ট হবে না। ফলে ইকোনমিক্যালি ইট উইল বি এ ডিজাস্টার, দিস উইল বি এ ডিজাস্টার। এবং এখানে একটা ছোট করে বলি, এখন নতুন ভাবে যেহেতু পাকিস্তানকে বলা হয়েছে নেগোসিয়েট করার জন্য, আমরা দেখলাম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি বললেন পাকিস্তান দালাল, আমরা দালাল হতে চাই না। তো পয়েন্ট হচ্ছে যে যখন তুমি ইউক্রেনের সাথে যুদ্ধে নেগোসিয়েট করতে গেলে তখন তুমি দালাল হলে না, আর পাকিস্তান যখন ইরানের নেগোসিয়েট করতে যাচ্ছে তখন পাকিস্তান দালাল হয়ে গেল। আরো মজার ব্যাপার হচ্ছে, ইরানের যুদ্ধটা বন্ধ হলে লাভ হবে এই ভারতেরও। ভারতের তেল ট্যাঙ্কার এগুলো যেতে পারবে। তাদের যে অবস্থা, আমি তো দেখলাম যে সিলিন্ডারকে তারা পূজা করতেছে, গ্যাস সিলিন্ডারকে পূজা করছে। তারপরেও তাদের গভর্নমেন্ট বলছে সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট। ইরান একটু ভদ্রতা দেখিয়ে বলেছে হ্যাঁ ভারতও আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্রের ভিতরে তাকে রাখে নাই, তাকে বিশেষ বিশেষ বিবেচনায়। তার কারণ আমি যেটা বললাম, যে যাতে ট্রাম্পের দিকে বেশি ঢলে না যায় ভারত, সেদিকে মনে হয় তারা দৃষ্টি দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইরান ইজ এন আপার হ্যান্ড। যতই আমেরিকার আস্ফালন হোক, অলরেডি 1 মিলিয়ন সোলজার এবং ভলেন্টিয়ারি লোকজন, ইয়াং জেনারেশন ভলেন্টিয়ারি ফ্রন্টে চলে যেতে চাচ্ছে। তো 1 মিলিয়ন সোলজার তারা জোগাড় করেছে, এবং তারা এই যুদ্ধের জন্য প্রস্তুত, তারা এই যুদ্ধের জন্য 20 বছর ধরে প্রস্তুত। আর সবচেয়ে বড় কথা, তারা সারা পৃথিবীকে দেখাচ্ছে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে মাজা
শক্ত করে দাঁড়াতে হয়, কিভাবে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হয়, কিভাবে ন্যায়ের পক্ষে নীতির পক্ষে দাঁড়াতে হয়, এতগুলো বাচ্চা মেরে ফেলার বিপক্ষে দাঁড়াতে হয়, এবং সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে। তোমরাও দাঁড়াও, দাঁড়ালে বুঝতে পারবে। গ্লোবাল সাউথ ইজ রাইজিং। এখানে চীন আর রাশিয়া দেখছে, দে আর হেল্পিং, এবং গ্র্যাজুয়ালি অনেক দেশই চলে আসছে। তো বাংলাদেশের উচিত গ্লোবাল সাউথে থাকা, নট নর্থ। এই ওয়েস্টার্ন পাওয়ার এগুলো আর থাকছে না, যদিও বাংলাদেশের একটা বিরাট মার্কেট ওখানে আছে, সেজন্য বাংলাদেশকে কিছুটা সীমিত থাকতে হচ্ছে। বাট স্টিল মোরাল রাইটে, এবং আমাদের যে ডিপ্লোম্যাটিক যারা আছেন, যারা কূটনীতি নিয়ে কাজ করছেন, তাদের জন্য একটা মানে কথা থাকছে যে আপনারা প্লিজ মোরাল রাইটটা দেখেন। পৃথিবী এখন মোরাল রাইটে চলে যাচ্ছে, কিন্তু এতদিন ধরে যত ইমোরাল কাজ কারবার, এই যে অ্যাবস্টিং ফাইল, এই যে মানে বাচ্চাদেরকে নিয়ে মানে যা তা করা, এটা তো একটা কালচারে পরিণত হয়েছে ইসরায়েলিদের, এমনকি মানে আমেরিকান যারা হোয়াইট সুপ্রিমিস্ট আছে। তো এটা তো কোনো সভ্যতা হতে পারে না, এটা কোনো মোরাল কিছু হতে পারে না। এটার পক্ষে যারা দাঁড়াবে, উইচ মিনস ইরানের এগেনস্টে যারা দাঁড়াবে, তারা ইমোরাল। আমার মতে তারা ইমোরাল। এখন সময় এসেছে, কারণ থিংস আর চেঞ্জিং, দেয়ার উইল বি এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অর্ডার। সবাই বুঝতে পারছে। বাংলাদেশের আমাদের যারা মাথা রয়েছেন, তারা যদি একটু বোঝেন, তাহলে এটা খুব ভালো হয়। আজ পর্যন্ত এখানেই শেষ। ধন্যবাদ।